মারমা শব্দ খুম অর্থ জলধারা। বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য। এর মধ্যে সবথেকে বড় হল দেবতাখুম। দুপাশে আকাশচুম্বী পাথুরে পাহাড় আর মাঝখান দিয়ে আঁকাবাঁকা সরু পথ, এর মাঝে ভেলায় ভেসে বেড়ানো। সব মিলে নির্জন এক প্রকৃতির মাঝে কিছু সময় হারিয়ে যাওয়া। দেবতাখুম সফরের বিস্তারিত নিয়ে আজকের আয়োজন। ঢাকার সায়দাবাদ বা কল্যাণপুর থেকে বান্দরবনের বিভিন্ন বাস ছেড়ে যায়। আমরা হানিফ এন্টারপ্রাইজের একটি নন এসি বাসে সায়দাবাদ থেকে যাত্রা শুরু করছি। নন এসি বাসের ভাড়া 900 টাকা, এসি বাস 1800 টাকা। কেউ ট্রেনে যেতে চাইলে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে বাসে যেতে পারেন, অথবা কক্সবাজারগামী ট্রেন ধরে সাতকানিয়া স্টেশনে নেমে সেখান থেকে বান্দরবন যেতে পারেন। তবে উল্লেখ্য, সাতকানিয়া স্টেশনে কক্সবাজারগামী সমস্ত ট্রেন থামে না। ঢাকা থেকে বাসে বান্দরবন যেতে সময় লাগে প্রায় 9 ঘন্টা। চলে আসলাম হোটেল নূরজাহানে, কুমিল্লাতে। এখানে আমাদের বিরতি। মহাসড়কে থাকা রেস্টুরেন্টের খাবারের মূল্য কিছুটা বেশি হয়ে থাকে। নানা পদের কুমিল্লার যে মিষ্টান্ন, সেই মিষ্টান্নগুলো পাওয়া যায়। তাছাড়া দই তো আছেই। তাই খাবার নেয়ার পূর্বে দাম জেনে নেওয়া উত্তম। বিরতি শেষে আমাদের গাড়ির চালক জনাব মোহাম্মদ শমশের আবার গাড়ি ছাড়ার প্রস্তুতি গ্রহণ করছেন। অন্যান্য সাধারণ সফরের মতো আজকে আমি একা যাচ্ছি না, শিশুসহ 9 জনার একটি দলে ভ্রমণ করছি। বান্দরবানের বিভিন্ন গন্তব্যস্থানে সফরে গেলে কমপক্ষে 3 জন অথবা আরও বেশি জনের দল ভ্রমণ করে যাওয়া ভালো। তাহলে পরিবহন খরচ থেকে শুরু করে বিভিন্ন রকম খরচ কমে আসবে। চট্টগ্রাম শাহ আমানত সেতু। অবশেষে এই ভোর 5টার সময় এসে বান্দরবন পৌঁছালাম। এবার থাকছি হোটেল গ্র্যান্ড ভ্যালিতে। ফজরের সালাত শেষ হলো এইমাত্র। সূর্য ঠিক উঠছে এমন অবস্থা। বান্দরবন 0 কিলোমিটারের সামনে। আর এই হচ্ছে ধনেশ চত্বর। আর এই সামনেই হচ্ছে চাঁদের গাড়ির যে আস্তানা, বা যেখান থেকে চাঁদের গাড়ি ঠিক করতে হয়। বাস টার্মিনালের কাছে ধনেশ চত্বর। এখানে যাত্রী সেবা কাউন্টার থেকে বান্দরবনের বিভিন্ন গন্তব্যের সিএনজি, চাঁদের গাড়ি বা ছাদখোলা পিকআপ পাওয়া যায়। তাদের ভাড়ার একটি নির্দিষ্ট তালিকাও আছে। শুভ সকাল। এই হচ্ছে বান্দরবনের সকাল। তেমন কোনো কোলাহল নেই, মানুষজন নেই। এইমাত্র একটি গাড়ি আসলো, মনে হয় ঢাকা থেকে। হ্যাঁ, ঢাকা থেকে এসালমের একটি পরিবহন আসলো, সেই জন্য কিছু মানুষ দেখা যাচ্ছে। তাছাড়া পুরো রাস্তাঘাট একদম ফাঁকা। ভোরবেলা বান্দরবনে বাস থেকে নেমে হোটেলে চেক ইন করলাম। এখানকার রুমের ভাড়া 2 জনের জন্য গড় পড়তায় 2000 টাকার আশেপাশে। সময় এবং চাহিদা অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে। একদম বান্দরবনের বাস স্ট্যান্ড বা বান্দরবন আসার পরেই প্রথম যে হোটেলটা চোখে পড়বে সেটা হচ্ছে যে হোটেল হিলটন। এই হিলটনের ঠিক বিপরীত পাশেই এসালামের কাউন্টার, আর তার পিছনেই হচ্ছে হোটেল গ্র্যান্ড ভ্যালি। আজকে যাত্রা করব রোয়াংছড়ি দেবতাখুমের উদ্দেশ্যে। দেবতাখুম যেতে হলে এখান থেকে প্রথমে চাঁদের গাড়ি নিয়ে রোয়াংছড়ি বা কচ্ছপতলি যেতে হবে। আর কচ্ছপতলি থেকে গাইড নিয়ে তারপরে যেতে হবে। সামান্য কিছু ট্রেকিং আছে, আধা ঘন্টা 40 মিনিট এরকম সময়। তো যাওয়ার পরে আরও ভালোভাবে উপলব্ধি করব যে সেখানে কতটুকু ট্রেকিং করা লাগে বা সেই রাস্তাগুলো কেমন হয় দেবতাখুমে যাওয়ার আগে। রোয়াংছড়ি যাওয়ার জন্য চাঁদের গাড়ি চলে এসেছে এবং চালক হিসেবে আছে মোহাম্মদ আমিন ভাই, এবং সবাই মোটামুটি গাড়িতে উঠে পড়েছে। বান্দরবান শহর থেকে আমাদের যাত্রা শুরু হলো। বর্তমানে প্রথম গন্তব্য রোয়াংছড়ি।
গাইড ছাড়া এখানে চলাচল করতে দেওয়া হয় না। আর দেবতাখুম মূলত বন্ধ ছিল, বন্ধ থাকার পরে একদম খুবই রিসেন্টলি মানে গত যদি কেউ বান্দরবানে রাতে থাকতে না চান তাহলে সারাদিন বেড়ানো শেষে রাতের বাস ধরে নিজ গন্তব্যে ফিরে যেতে পারেন। রোয়াংছড়ি উপজেলায় প্রবেশ করে গেলাম। এই যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার আমরা অতিক্রম করলাম। দেবতাখুম যেতে হলে যে স্থান পর্যন্ত গাড়ি চলাচল করে তার নাম হলো কচ্ছপতলি। সেই কচ্ছপতলি যাবার ভাড়া পিকআপ বা চাঁদের গাড়িতে ৪,৫০০ টাকা। ৩-৪ জন হলে সিএনজি অটোরিকশা নিতে পারেন, ভাড়া পড়বে ২,০০০ টাকা। তবে দেবতাখুম ভ্রমণ শেষে নীলাচল বা অন্য কোনো গন্তব্যে যেতে চাইলে অতিরিক্ত ৫০০ টাকা বা তারও বেশি কিছু টাকা যোগ করতে হবে। পর্যটক একা হলে কোনো একটি বড় দলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। রোয়াংছড়ি থেকে অবিস্মরণীয় এক যাত্রা করে আমি গিয়েছিলাম সেই তিনাপ সাইদার। আমি যদি ছবি খুঁজে পাই আমি আপনাদের সেই কিছু ছবি দেখিয়ে দেবো, এবং জীবনের স্মরণীয় কিছু মুহূর্ত আমার সেখানে থেকে গিয়েছিল। এবং রোয়াংছড়ি থেকে একদম পুরোটা ট্র্যাকিং করে আমি চলে গিয়েছিলাম রনিনপাড়া, এবং রনিনপাড়া থেকে তিনাপ সাইদার। এবছর দেবতাখুম সফরের বিষয়ে নিয়মের সামান্য কিছু পরিবর্তন এসেছে। আগে রোয়াংছড়ি পুলিশ ক্যাম্প থেকে অনুমতি নিতে হতো, তবে বর্তমানে সরাসরি কচ্ছপতলি গিয়ে সেখানে সেনা ক্যাম্প থেকে অনুমতি নিয়ে যাওয়া যাবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের 2টি ফটোকপি সাথে রাখবেন। কচ্ছপতলিতে গাইডও পাওয়া যায়। গাইডের খরচ পড়বে ১,০০০ টাকা। গাইড নেওয়া বাধ্যতামূলক। প্রতি 10 জনে একজন গাইড নিতে হয়। এক্ষেত্রে উল্লেখ্য 10 জনের অতিরিক্ত এমনকি 11 জন হলেও 2 জন গাইড নিতে হবে। আমরা এই যে প্রায় কচ্ছপতলি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা সেনাবাহিনীর ক্যাম্পে এসে হাজির হব। এই যে লিরাগাঁও আর্মি ক্যাম্পের ঠিক পাশেই এখানে অনেক রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে আপনারা দুপুরের খানার অর্ডার করে যেতে পারেন। দেশিটা ভালো হবে। দেশি, কিন্তু দেশির দাম কত? ওখানে লেখা আছে 350 টাকা, আর ব্রয়লার আছে আচ্ছা, 250 টাকা। লাল হরিণ বলতে ভাই হরিণ হচ্ছে আমাদের अवेलेबल পাওয়া যায় না এখানে। পেছনের দিকে দেখেন এক পিস যদি পান আমরা আচ্ছা, দেখি। পাইলে আমি রেখে দেব আপনার জন্য। ঢালবে। আমরা গরিব ইনসান, পয়সা ফুরিয়ে গেছে। কমে রাখবো, আপনারা দেখেন আমি ডিসকাউন্ট দেব। এখানে খাবারের দাম তালিকাতে যাই লেখা থাকুক না কেন, দেখা যায় যে তারা কিছুটা ছাড় দিয়েও থাকে। এটা সময় এবং পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে। এর কারণ হলো আজকে যেমন রবিবার, আজকে পর্যটকের সংখ্যা তুলনামূলক অন্যান্য দিনের থেকে কম, তাই আজকে হয়তো তারা ছাড় দিতে চাচ্ছে, কিন্তু অন্যান্য দিন এমনটা নাও হতে পারে। ওকে থেকে বলতে হবে না, হাত দেখালে হবে। আমি যাকে পছন্দ করি হাত দেখালে হবে। আচ্ছা তুই একটু লেখা কলম দিয়ে লিখে দেখাই দে। আচ্ছা, এটাই তো বলছি। আমি তো বলছি ভাইয়া। আর হরিণের মাংস। হরিণের মাংস পারলে আপনার বহুত স্পেশাল দেন। হ্যাঁ ঠিক আছে দেন আপনার জন্য। চলার পথে পাহাড়ি রাস্তায় দেখা মিলবে আদিবাসীদের বাড়িঘর। কচ্ছপতলি থেকে পুরোপুরি ট্রেকিং করে যাওয়া যায়, তবে আমাদের সাথে শিশু থাকায় আমরা আরও কিছু দূর রাস্তা এই চাঁদের গাড়িতে করে এগিয়ে যাচ্ছি। লিরাগাঁও আর্মি ক্যাম্প থেকে অনুমতি এবং গাইড নিয়ে দেবতাখুম পর্যন্ত ট্রেকিং করে যাওয়া যায়। আমাদের সাথে শিশু থাকায় গাড়ি নিয়ে আরও কিছু দূর পথ এগিয়ে যাচ্ছি। সম্পূর্ণ মাটির রাস্তা, বর্ষাকালে এখানে আর যাওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ হ্যাঁ এখানে রেখে দেবো সব। কি এই ব্যাগে ইয়ানার ফিডার এই পানির বোতলগুলো নিয়ে বাচ্চারা। চাঁদের গাড়িকে এখানে রেখে এবার আমরা এগিয়ে যাব। এই আমাদের ছোটোখাটো ট্রেকিং শুরু। আর এই যে আমাদের সাথে দেখা যাচ্ছে আমাদের সফর সঙ্গী, ছোট্ট বন্ধু না ছোট্ট বান্ধবী ইয়ানা। আমার অন্যান্য ট্রেকিংয়ের সাথে আজকের পার্থক্য যেটা প্রধান, বাঁশ নেই। আজকে শুকনার দিন তো, এই জন্য বাঁশের দরকারও হবে না। আর আদিবাসীরা তো বাচ্চা পিঠের সাথে ঝুলাই নিয়ে ওরা চলাচল করে। ওই যে সবাই ওখানে চলে গেছে। আমরা দেখা যায় বিভিন্ন রকম ট্যুরিস্ট স্পটে যাই। ট্রেকিং করার ক্ষেত্রে বিষয় হচ্ছে কি,
ট্রেকিংয়ের মধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেইলে স্পটের থেকেও অনেক বেশি সুন্দর সুন্দর দৃশ্য আপনার চোখের সামনে পড়বে। আর ট্রেকিংয়ের অসুবিধা একটাই, সেটা হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে। আরে রয়েস হয়ে যা, ওই যে তো গাইড তাড়াতাড়ি করবে। দাদা আসলে যে কোনো হিল ট্রেকিং আমার কাছে মনে হয় বর্ষাকাল আর শরৎকাল এই দুইটা সময় সব থেকে ভালোভাবে উপভোগ করা যায় এবং ভালো দৃশ্য দেখা যায়। এখন যেটা হয়েছে, প্রকৃতির যে প্রকৃত রং, সেই রংটা পুরোপুরিভাবে উপলব্ধি করা যাচ্ছে না। আবার কিছু কিছু জায়গায় কুয়াশাও আছে। এই জায়গায় যদি মেঘ থাকতো বা বৃষ্টি স্নাত আবহাওয়া থাকলে তারপরে প্রকৃতির যে সবুজ যে রং, সেই সবুজা ভাবটা দেখা যেত। এখনও দেখা যাচ্ছে, তবে এখন অতটা না যতটা বর্ষাকাল বা শরৎকালে দেখা যায়। একদম খাড়া ঢাল যাকে বলে। শীত গরম যাই হোক, বাঁশ না থাকলে একটু অসুবিধা হয়, বাঁশ থাকলে চলাচলে একটু সুবিধা। এই হচ্ছে অবস্থা। আমি পানির ভিতর দিয়ে চলে আসলাম, আর এই যে শিশুটি এবং শিশুর পিতা তারা এই যে সাঁকো দিয়ে আসছে, না ধরলে মা পড়ে যাবে। এই ঝিরিপথটা সুন্দর। সবার আগে শিশু এবং শিশুর পিতা, এবার আমাদের খাজাঞ্চি। খাজাঞ্চি মানে হলো কোষাধ্যক্ষ, অ্যাকাউন্টস। এবার দায়িত্ব আমি নিইনি। সাধারণত প্রতি সফরের আয়োজক, ম্যানেজিং দায়িত্ব সব আমার থাকে। এবার আমার কোনো দায়িত্ব নেই। নতুন অ্যাকাউন্টেন্টস নিয়োগ দিয়েছেন বলুন। এইখানে কিছু দূর ট্রেকিং করার পর একটা পাহাড় পার হওয়ার পর একটা পাড়ায় এসে পৌঁছালাম। এই হচ্ছে সেই শিলবান্ধা পাড়া। এখানে এসে আপনারা হাত মুখ ধোয়ার জন্য ব্যবস্থা পাবেন। একটু বিশুদ্ধ হয়ে নিয়ে তারপরে আবারও অগ্রসর হতে পারেন। হ্যালো। আর এই শিলবান্ধা পাড়ায় দু একটি খাবারের দোকান আছে। হালকা খাবার, ফল, ডাব ইত্যাদি সামগ্রী পাওয়া যায়। এখানে গুটি কয়েক পরিবারের বাস, সেই জন্য এখানে হালকা চা নাস্তা পানি খাওয়ার জন্য ছোট্ট দু একটি দোকান গড়ে উঠেছে। কলা দেখতেছি দাদা। দাদা কলা কত? কলার জন্য 10 টাকা। 10 টাকা আলি। আই লাভ ব্যানানা। আমি যেখানেই ট্যুরে যাই আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে এই কলা। এটা প্রোটিন, এনার্জি, সাথে ট্যুরের আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর এইভাবে যদি ছড়ি থেকে কলা খাওয়া যায়, এর মজাই অন্যরকম, যেটা সচরাচর পাওয়া যায় না। শুনলেন আমাদের খাজাঞ্চির কিছু বাণী। প্রোটিন, এনার্জি সব কিছু নিচ্ছে একবারে। এই ভাইরা কচ্ছপতলি থেকে পুরোপুরি হেঁটে আসছে। কেমন কষ্ট হয়েছে? কেমন কচ্ছপতলি থেকে বেশ দূর, তাহলে আমরা মোটামুটি গাড়ি দিয়ে এসে ভালো করছি। আমাদের সাথে বাচ্চা থাকার কারণে আমরা রিস্ক নিই নেই। এখানকার কুকুরগুলো একটু নিরীহ টাইপের। আমি তো এক কুকুরের শুয়েছিল, তার উপরে পা দিয়ে দিয়েছি, তারপরও সে কিছু বলে না, সে পাটা সরিয়ে নিল। এই সে ঘুমন্ত কুকুর। এবার একদম খোলা ময়দানের মতো, খোলা জায়গা। এখানে আসলে পানি থাকে বর্ষার সময় অনেক, তবে এখন শুধুমাত্র এই যে ঝিরিপথটা আছে পাশে, এই ঝিরিপথেই সামান্য পানি আছে। দেবতাখুমে এখানে প্রবেশ করতে হয়, প্রবেশ করে টিকিট নিতে হয়। নৌকা, তারপর লাইফ জ্যাকেট, এগুলো সব সহ তারা একটি টাকা নিয়ে থাকে। এখানেও আর একটি চায়ের দোকান আছে, এখান থেকে আমরা একটু চা খাবো। 10 টাকা করে লেবু চা। এই জায়গায় উঠতে পারেন, এখানে ঠান্ডা আছে। উপরে এখানে বসে চা খেতে দারুণ লাগবে। যে কোনো পরিবেশে, যে কোনো অবস্থায় চা। তবে চায়ে তারা একটু লবণ ব্যবহার করে। আপনারা চা খেতে গেলে বলবেন যে লবণবিহীন চা দিন। গাইডকে অনুসরণ করতে করতে আমরা একদম দেবতাখুমের কাছাকাছি চলে যাচ্ছি। আর অল্প কিছু দূর হাঁটলেই আমরা দেবতাখুম পৌঁছে যাব। এখানে তো মনে হয় বর্ষাকালে পানি থাকে, তাই না? জি। এখানেও কি নৌকায় যেতে হয়? নৌকায় আপনার এ পর্যন্ত না, ওই শিলবান্ধা পাড়ার মুখ পর্যন্ত চলে আসতেছে। ট্রেকিংয়ের সময় লজেন্স বা আমসত্ত্ব জাতীয় খাদ্যদ্রব্য সাথে রাখতে পারেন। নিস্তব্ধ এই পরিবেশের মধ্যে পানি পড়ার আওয়াজ আসছে। আওয়াজটা কিন্তু শুনতে সেই রকম লাগে।
আর মূলত দেবতাখুম আসলে একদম প্রকৃতির খুব কাছাকাছি মিশে যেতে পারবেন। ঝিরি পথে কিছু দূর পর পর পানির আওয়াজ পেলে শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যায়। সেই শীতল পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিলে শরীর চাঙ্গা হয়ে ওঠে। এখানে আচার খাবে দু একটা, আর ওই আচার গায়ে লাগে না। জায়গাটা খুব সুন্দর ছিল। এক অন্যরকম নিস্তব্ধতা এখানে আসলে অনুভূত হবে। আর কিছু পাখির কিচিরমিচির কলরব সেটা তো থাকছেই। প্রকৃতির সাথে একান্তভাবে মিশে যাওয়া। এদিকে আসতে আসতেই আমাদের জন্য একটি নৌকা ঠিক করা হয়েছে। দেবতাখুম গেলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে তারপর আপনারা যাবেন, কারণ এখানকার পানি বেশ গভীর, তাই নিরাপত্তা সবার আগে। কারণ আমি সাঙ্গু নদীতে এই নৌকায় উঠে অভ্যস্ত, মাঝখানেই বসতে হয়, তা নাহলে হেলে। আমাদের বোটটা আসলে একটু বেশি কাঁপছে, কারণ আমাদের বোটে মানুষ অনেক বেশি। 1 2 3 4 5 6 7 8 9 10 প্রায় 12-13 জনের মতো কুতুব এই নৌকায় আছে। তারপর বোটের সাইজ অনুযায়ী মানুষ একটু বেশি, এই জন্যই একটু দোলাদুলি করছে এই আর কি। ভেলা বা নৌকায় ওঠার জন্য, দেবতাখুম যাওয়ার জন্য এটা হচ্ছে সর্বশেষ জায়গা। এখান থেকে নৌকা বা ভেলায় উঠতে হবে, আর এখান থেকেই সবাই লাইফ জ্যাকেট নিয়ে নিতে পারেন। হ্যাঁ, লাইফ জ্যাকেট নিব তো। এখান থেকে লাইফ জ্যাকেট পরে নিলাম। এবার আমরা ভেলায় উঠছি না, নৌকায় উঠছি আজকের মতো। ভাই এরকম জ্যাকেট আছে নাকি? ধরো ধরো। হ্যাঁ, আমি ধরছি। ওঠো। পুরো বোটের যা অবস্থা, এবারও এই বোটও ছোট। এই বোটে আসলে 10-11 জন ধারণ ক্ষমতা আছে কিনা আমি জানি না। কেউ নড়ো না ভাই, কেমন ফিল করছেন? এখানে কিছুই না, ওই সামনে সাঁতার পারেন না? এই জন্যই মাঝখানে বসে থাকো সবাই। এই যে এইবার নাও তোমরা পোজ মারো, ভিডিও দিতেছে। দেবতাখুমের সৌন্দর্য বড়ই রহস্যময়। দুপাশে আকাশচুম্বী পাথুরে পাহাড় আর মাঝখান দিয়ে আঁকাবাঁকা সরু পথ। এ পথ পাড়ি দিতে হয় নিজেরা ভেলায় ভাসিয়ে বা নৌকায়। এই জায়গায় পানিতে কেউ হালকা করে হাত দিতে চাইলে দিয়ে দেখতে পারে কত ঠান্ডা। দেবতাখুমের এক ভয়ানক সৌন্দর্য, মানে দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে যে জলধারা বয়ে গেছে, এর মধ্যে এক অন্যরকম এক শুনশান নীরবতা বজায় আছে। তার মধ্যে দিয়েই হচ্ছে সেই সৌন্দর্য। নাম কি? এটা নদী না তো? নদী না তো, পাহাড়ের মাঝখান দিয়ে। হ্যাঁ, পাহাড়ের মাঝখান দিয়ে। দেবতাখুমে শুনশান নিস্তব্ধতা আর নির্জনতা। শব্দ বলতে আছে শুধু ভেলা আর নিজেদের কথার প্রতিধ্বনি। এখানে যতই ভেতরে যাওয়া যায় ততই আবিষ্কৃত হয় প্রাকৃতিক ভয়ঙ্কর এক সৌন্দর্য। ছোটটা আসতেছে রে। আপনি সোজা থাকলে নৌকা সোজা থাকবে। ভাই, এটা এনার্জি কেমন লাগে কোনটা? এই বিয়েতে ভেলাতে? আমি 2 ঘন্টা ধরে চালাই। 2 ঘন্টা? ছিলাম যে থাকবে না এনার্জি, বুঝছেন, বাট কিন্তু এটা রাতে না, ঠিক আছে, আপনি 2 ঘন্টার জন্য এনাফ চালাতে পারবেন। রিল্যাক্স করবেন মাঝে এই মধ্যে। জায়গা এত সুন্দর, এই জায়গা পর এনার্জি লাগে না লাগে না, একদমই লাগে না, ভাই, এনার্জি দূর হয়ে যাবে। তাহলে আমরা একটু ভেলায় উঠবো না? এখানে এমন অনেক জায়গা আছে যেখানে সূর্যের আলো সরাসরি পৌঁছায় না। দেবতাখুমের পানিও বেশ স্বচ্ছ। বাঁশের ভেলায় চেপে এই খুমের ভেতর যাওয়া পর্যটকদের এক রোমাঞ্চকর অনুভূতি দেয়, যা যে কোনো মানুষকে খুব সহজেই প্রকৃতির প্রেমে আকৃষ্ট করে। প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইলে আর প্রকৃতিতে মিশে যেতে চাইলে খুব কম সময়ের মধ্যে ভালো গন্তব্য হতে পারে দেবতাখুম। লাগবে লাগবে লাগবে। আস্তে আস্তে আস্তে। গুতা দিও না, গুতা দিও না। এ প্রভা, এখানে নৌকা থেকে নামলাম, নেমে আর একটু সামনে যাব। এখানে বর্ষাকালে পানি অনেক বেশি থাকে, মানে সামনে যে জায়গাগুলো এখন শুকনা বা কম পানি আছে, যে পাথরগুলো দেখা যাচ্ছে, এগুলো অনেকটা ডুবে যায়। তো এদিকে কত দূর যাওয়া যায় না যায়, চলুন গিয়ে দেখে আসি। আপাতত এই হচ্ছে শেষ মাথা।
মানে এরপর আর যাওয়া যায় না, বা এখানে এসেই টুরিস্টরা থেমে যায়, এরপর আর যায় না। তো আমিও এখানে থেমে গেছি। এরপর অনেক দূর পর্যন্ত এরকম জলধারা আছে, তারপরে কোনো ঝর্ণা বা এমন কিছুর অস্তিত্ব থাকতে পারে। এই বিষয়ে যদিও আমার গাইড আমাকে অবহিত করেনি বা সে জানে না, আমি তারপরও জেনে থাকলে আপনাদেরকে বিস্তারিত আমি জানিয়ে দেবো। আর এই জায়গার যে সৌন্দর্য সেটা এখনও যথেষ্ট ভালোভাবেই উপলব্ধি করা যাচ্ছে। পানি এদিকে যথেষ্ট স্বচ্ছ, আর এটা বর্ষাকালে বা শরৎকালে আমার মনে হয় সব থেকে ভালো রঙের পানি এখানে দেখা যায়। এই জায়গাটা হচ্ছে স্লোপ, মানে এখান থেকে নিচু, হ্যাঁ, এই জন্য এখানে ভেলা রাখলে ভেলা অটোমেটিক ওইদিকে নিচের দিকে চলে যায়। আমাদের নৌকা আমাদের রেখে চলে গেছে, পরে অন্য আরেকটা নৌকায় করে যাচ্ছি। মানে সেই নৌকার যে মাঝি ছিল সে সময় দিতে চায়নি, এখানে কিছু সময় আমরা কাটিয়েছি। তো যাই হোক, পরবর্তীতে আরেকটি নৌকায় উঠে গেলাম। এখানে একজন ভেলা কাঁপিয়ে কাঁপিয়ে ভয় দেখাচ্ছে, আর আরেকজন ভয়ে অবশ্য তার অবস্থা খারাপ, তবে একদম পাড়েই আছে। ওখানে পানি কত দূর ভাই? আরো সুন্দর হয়েছে দুই বইটা। দেবতাখুম ভ্রমণ শেষে এখন চলে যাচ্ছি। যাত্রা শেষে এই নৌকা দিয়ে আমরা আসলাম। এই নৌকা দিয়ে আসার পর এখন আবারও ছোটোখাটো ট্রেকিং শুরু। আরে বাপরে ভাই, এই জায়গা দিয়ে উঠে গেলেন? ভাবিরা কিছু বললেন না তো? নৌকাতে যখন উঠছি তখন মনটা পুরাই ভরে গেছে। এই ভর্তাটা হচ্ছে আমাদের খাবারের সাথে গিফট হিসেবে দেওয়া হয়েছে। মরিচ ভর্তা আমার পক্ষ থেকে স্পেশাল দিচ্ছে আপনাদের জন্য। তোমাদের মরিচি খুব পছন্দ হয়েছে, আর কিছু ছিল না। হরিণের মাংস সেই খাওয়াইতে চাইছে, নিয়ে আইছে মরিচের ভর্তা, খা বাবা। এই হচ্ছে সেই ভর্তা। এই ভর্তাটা এই দিদি আমাদেরকে বিনামূল্যে দিয়েছে। এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা। যে ভাইয়াকে আমার পক্ষ থেকে হাঁসের মাংস স্পেশাল ফ্রি দিচ্ছে। আমার নাম খালাসে মারমা। সুন্দর না? থ্যাংক ইউ। খাবার দাবার ভালো এবং আতিথেয়তাটা অনেক ভালো। আজকে দেবতাখুম ভ্রমণ শেষে বান্দরবন ফিরে যাচ্ছি। পরের দিন তমাতুঙ্গি যাব বলে রাতে বান্দরবনে থাকতে হচ্ছে। শুধু দেবতাখুম ঘুরেই সহজে রাতের বাস ধরে ঢাকা, চট্টগ্রাম বা নিজ গন্তব্যে ফিরে যাওয়া যায়। যাত্রা শুরু হলো তমাতুঙ্গির উদ্দেশ্যে বান্দরবন থেকে। এই হচ্ছে শীতকালের মিলনছড়ি। আঁকা বাঁকা এবং উঁচু নিচু রাস্তায় ছাদ খোলা গাড়িতে ভ্রমণ এক রোমাঞ্চকর অনুভূতি। বান্দরবনের দর্শনীয় স্থানগুলো যতই ভালো লাগুক না কেন, পাহাড়ি আঁকাবাঁকা পথ এবং এর আশেপাশের মনোরম দৃশ্য তাকিয়ে থাকার মতো। পথের সৌন্দর্য উপভোগ করতে করতেই যাত্রা করি। এই হচ্ছে শীতকালে চিম্বুক থেকে দেখা দৃশ্য। মেঘের জায়গায় কুয়াশায় চলার পথে বান্দর বা বানর না দেখে আপনার মনে হতেই পারে কেন এই জেলার নাম বান্দরবান হলো। সে আরেক কাহিনী। পরে একদিন বান্দরবনের নামকরণ নিয়ে কথা হবে। এরই মাঝে এভাবে তেঁতুল ভেসে ওঠে। চলে আসলাম সাঙ্গু নদীর উপর স্থাপিত এই থানচি ব্রিজে। এই হচ্ছে থানচি নদী।
যদিও এখন নদী অনেকটা শুকিয়ে গেছে, তবে বর্ষাকালে এই নদীর যে তেজ এবং যেই পরিমাণ কারেন্ট থাকে সেটা আমি নিজে দেখেছি। তমাতঙ্গী বান্দরবান জেলার থানচিতে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করা হয় 2021 সালের 9 ডিসেম্বর। থানচি সদর থেকে এর দূরত্ব 4 কিলোমিটার এবং বান্দরবান শহর থেকে 84 কিলোমিটার। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় তমাতঙ্গী পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে। এখানে 3টি ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে সুউচ্চ 3টি পাহাড় দেখা যায়। পাহাড় 3টি হল তাজিন ডং, এরপর কেওক্রাডং এবং ডিম পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে এ স্থানের উচ্চতা প্রায় 2500 ফুট। চলে আসলাম তমাতঙ্গী। এই তমাতঙ্গী এই পয়েন্টটা আগে ছিল না, তো এই জায়গাটা আসলে দেখতে ভালোই লাগবে। এবং এখানকার মূল যে বিষয়, এই জায়গা থেকে অনেক দূরের কিছু পাহাড় যেমন কেওক্রাডং, তাজিন ডং, ডিম পাহাড়, এরকম বেশ কয়েকটা ভিউ পয়েন্ট করা আছে। এই পয়েন্টগুলো এই এক জায়গা থেকে মানে তমাতঙ্গী থেকেই দেখা যায়। তবে আজকে আবহাওয়ার যে অবস্থা, প্রচুর কুয়াশার জন্য ভালোভাবে তেমন কিছুই দেখা যাবে না। এই হচ্ছে কেওক্রাডং ভিউ পয়েন্ট। এই দিককার যে ভিউ, এই ভিউ অসাধারণ। এই ভিউটাই কমপক্ষে আধা ঘন্টা বসে বসে এক নাগাড়ে তাকিয়ে দেখা যায়। আর তাছাড়া এখানে যে সাপের মতো আঁকাবাঁকা রাস্তা, সেই রাস্তা দেখার অনুভূতিটা অন্যরকম। এই হচ্ছে তমাতঙ্গী থেকে ডিম পাহাড়ের ভিউ। বান্দরবানে আমার মনে হয় আমি এত আম গাছ একসাথে খুব কম জায়গাতে দেখেছি। আজকে যত আম গাছ আমি দেখলাম, অনেক আম গাছ, এবং এখানে মনে হচ্ছে আম গাছগুলো অনেক আগে থেকে যে ছিল তা না। এই হচ্ছে নীল দিগন্ত, এটা নীলগিরির কাছাকাছি অবস্থিত। এই নীল দিগন্ত, এখানেও টুরিস্টরা আসে। যারা দেখা যাচ্ছে থানচি বা এরকম দূরে যায় তারা আসে। যারা নীলগিরি পর্যন্ত আসে তারা এইখানে আর আসে না। এখানে এসে ভালো লাগলো। এটাও পরিকল্পিতভাবে করা। এখানে বেশ কিছু বসার জায়গা করা আছে সুন্দর মতো। এখানেও যেমন উপরে একটা ভিউ পয়েন্ট, এরকম বেশ কিছু ভিউ পয়েন্ট করা আছে। আকাশ পরিষ্কার না থাকায় বান্দরবান থানচি সড়কের আশেপাশের দৃশ্য এবং নীলগিরির সৌন্দর্য পরিপূর্ণভাবে উপভোগ করা গেল না। নীলগিরি কতটা নীল হতে পারে তা নিয়ে খুব শীঘ্রই একটি পর্ব আসছে। টাইটানিক ভিউ পয়েন্ট। বান্দরবানের সফর এখান থেকে শেষ হতে যাচ্ছে। চলে এসেছি হানিফ কাউন্টারে। হানিফের একটি গাড়িতে করেই আজকে আমাদের ঢাকার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু। এই ভাইজান হচ্ছে আমাদেরকে টিকিট জোগাড় করে দিয়েছে। আমাদের অনেকগুলো টিকিট দরকার ছিল, 8টা টিকিট উনি দিয়ে দিছে। এজন্য ওনাকে অশেষ ধন্যবাদ। আর আমি নাম্বার দিয়ে দেবো, এই কাউন্টারের নাম্বার। যদি আপনাদের কারো ট্যুরে থাকা অবস্থায় টিকিটের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন।